সকালে ঘুম থেকে উঠেতে প্রতিদিনের মতো রেডি হয়ে ভার্সিটিতে গেল। ভার্সিটিতে গিয়ে যিশুর সাথে মিলে সে জাংকুকের ফেসবুকের আইডি খুঁজতে লেগে গেল। অনেক খুঁজে বিভিন্ন আইডিতে টু মেরে শেষমেশ জাংকুকের আইডি পাওয়া গেল। আইডির নাম ছিল জিয়ন জাংকুক জেকে। নিজের হবু বরের পুরো নামটা জানিস না? পুরো নামটা জানলে তো এত কষ্ট হতো না, অনেক আগে আইডিটা পেয়ে যেতাম। আমি কি করে জানবো পুরো নাম? আমি কি জিজ্ঞেস করেছি নাকি? যিশু জাংকুকের প্রোফাইল পিকে ক্লিক করলো, দেখে কমেন্টগুলো দেখিয়ে বলল, দেখ দেখ মেয়েরা কি সব কমেন্ট করছে। তে কমেন্টগুলো দেখলো, সবাই ক্রাশ, ফিউচার হাবি এসব লিখে কমেন্ট করেছে। কেউ কেউ ফ্রেন্ডদেরকে মেনশন করে এনে জাংকুককে কে বিয়ে করবে সেটা নিয়ে ছোটখাটো তর্ক জুড়ে দিয়েছে। খুব রাগ হলো, মন চাইলো প্রত্যেকের কমেন্টে গিয়ে রিপ্লাই দিতে। শাকচুন্নিরা নজর দিবি না, নজর দিলে একদম চোখ উঠিয়ে নিব। আইরিন আর ন্যান্সি জিনের পিছু পিছু ঘুরছে আর জ্ঞান জ্ঞান করছে। জিন কিচেন থেকে ডালের বাটি নিয়ে ডাইনিং টেবিলের দিকে যাচ্ছেন। ন্যান্সি আগের মতো নাকি সুরে বলল, ও বড় মা, ব্যবস্থা করে দাও না। দূরে সরে দাঁড়া, গরম ডাল গায়ে পড়বে। ন্যান্সি আর আইরিন দুজনে একটা দূরত্ব নিয়ে জিনের পিছু পিছু ডাইনিং এ গেল। লিসা টেবিলে খাবার দিচ্ছিলেন। ন্যান্সি আর আইরিনকে দেখে বললেন, আর কত গান গান করবি তোরা, এবার চুপ কর। তুমি বড় মাকে বলো না মা, ভাবিকে কল দিয়ে আনতে। আর কয়দিন পর মেয়েটার বিয়ে, এখন তার বাড়ির লোকজন তাকে এভাবে তোদের সাথে ঘোরার পারমিশন দিবে না। এই বিষয় নিয়ে আর কোনো কথা না, খেতে বস। আইরিন কাঁদো কাঁদো মুখ করে জিনের দিকে তাকিয়ে বলল, ও বড় মা। জিন একটা ছোট্ট শ্বাস ফেললেন। মেয়ে দুটো তেকে নিয়ে আগামীকাল পার্কে যাওয়ার জন্য আবদার করেছে। এই আবদার কি আর বললেই মেটানো যায়? বাড়ির কর্তাদের অবগত করতে হবে, তের বাবা মায়ের অনুমতি লাগবে, তবেই না সম্ভব। সন্ধ্যার পর নামজুন বাড়িতে ফিরলে জিন আইরিন আর ন্যান্সির আবদারের কথা জানালেন। নামজুন প্রথমে কিছু একটা ভেবে বললেন, আগে জেনে এসো তোমার ছেলে ওদেরকে সময় দিতে পারবে কিনা। ওদেরকে তো আর ড্রাইভার দিয়ে ছেড়ে দেওয়া যাবে না। স্বামীর কথায় জিন জাংকুকের ঘরে গেলেন। জাংকুক তার ঘরের সোফায় বসে ফাইল ঘাটছিল। জিন ঢুকতেই মুখ তুলে তাকালো। জিন কোনো ভূমিকা ছাড়াই বললেন, ন্যান্সি আর আইরিন জেদ করেছে কাল থেকে নিয়ে পার্কে যাবে, তুই তাদেরকে সময় দিতে পারবি? জাংকুক সোজা হয়ে বসলো। দাদা জান আর বাবার অনুমতি আছে? তোর বাবা অনুমতি দিয়েছে, আর তোর দাদা জানকে মা জানিয়েছে। তোর বাবা মায়ের অনুমতি? সেটা তোর বাবা কল দিয়ে বলে নিবেন। তুই যেতে পারবি কিনা সেটা বল। ঠিক আছে, যাব। কাল বিকালে বের হব তাহলে। জিন ছেলের মত পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। জাংকুক হাতের ফাইলটা বন্ধ করে ফেললো। টেবিলের উপর থাকা কফির কাপটা নিয়ে বারান্দায় চলে এলো। রেলিং এর উপরে দুই হাতের কোণে ভর দিয়ে দাঁড়ালো। ছোট্ট করে কফির কাপে চুমুক দিল। বিয়ে ঠিক হওয়ার পর আগামীকাল প্রথম তের সাথে দেখা হবে। এর আগে দুবার দেখা হয়েছে আর দুইবারই কিছু না কিছু করেছে। আগামীকাল নতুন কি করবে সেটা দেখার বেশ আগ্রহ হচ্ছে জাংকুকের। তে বইয়ের ভিতর মোবাইল রেখে ফেসবুক চালাচ্ছিল। আকস্মিক তার ঘরে আগমন ঘটলো ইউনজুনের। মায়ের আগমনে সে জলদি ফোনটা লুকিয়ে ফেলে পড়ার ফান ধরলো। ইউনজুন তার টেবিলের কাছে দাঁড়িয়ে মেয়ের চুলে বিলি কেটে বললেন, কাল ভার্সিটি যাস না, সুন্দর করে সেজে গুজে বিকালে তৈরি হয়ে থাকবি। কেন মা? কাল জঙ্কুক আসবে, তার সাথে ঘুরতে যাবে, সাথে দুইজন কাজিনও আসবে, ন্যান্সি, আইরিন। কেন মা? কেন আবার কি? বোকামে ঘুরতে যাবে? একটু আগে জাংকুকের বাবা তোর বাবার সাথে কথা বলেছে এই বিষয়ে। কাল বিকালে সুন্দর করে রেডি হয়ে থাকবি, বুঝেছিস? তে মাথা হিলিয়ে সম্মতি জানালো। মেয়ের সম্মতি পেয়ে ইউনজুন চলে গেলেন। ইউনজুন চলে যেতে যেতে এক লাফে টেবিল ছেড়ে উঠে পড়লো। এক প্রকার উড়ে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে বসে পড়লো। ডানে বামে মুখ ঘুরিয়ে নিজেকে দেখলো। তারপর এক গাদা রূপচর্চার জিনিস বের করে সামনে রাখলো। এখন তার প্রধান কাজ হচ্ছে এগুলো একটার পর একটা মুখে দিয়ে বসে থাকা। জিমিন কঠিন মুখে বসে আছে। বিছানার এক পাশে ব্যাগ আর কিছু লাগেজ প্যাক করে রাখা। বাপের বাড়ি যাবে বলে সারা সকাল সে সবকিছু প্যাক করেছে। পরে যাওয়ার জন্য সুগার জামা কাপড় আয়রন করে রেখেছে বিছানায়। অথচ দুপুর গড়িয়ে যাচ্ছে, এখনো সুগা বাড়ি ফিরে আসেনি। সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছে, এখনো তার আসার নাম গন্ধও নেই। এমনকি লাঞ্চটা পর্যন্ত এসে করেনি। কল দিলেও ধরছে না। জিমিনের শাশুড়ি রোজ দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, সুগা আসেনি এখনো? না মা, কখন থেকে কল দিচ্ছি, ফোনটাও ধরছে না। ওর আশায় বসে না থেকে খেয়ে নাও। আর আসবে না আজ। বাপের বাড়ি যাওয়ার আশা বাদ দাও। মিথ্যা বলে তোমাকে বসিয়ে রেখেছে। ওর বাপও এমন করতো, ছেলেটাও হয়েছে তেমন। মিনের মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। সুগার প্রতি তীব্র অভিমানে মন ভরে
ভরে উঠলো, দু চোখে পানি টলমল করে উঠলো, যেন একটু ছুঁয়ে দিলে গাল বেয়ে গড়িয়ে পড়বে। জিমিনের মনের অবস্থা বুঝলেন, তিনি আর জিমিনকে ঘাটালেন না। কুলাঙ্গারটা বাড়ি আসুক, আজ ওর একদিন কি আমার একদিন, ঘরের বউটাকে কান্না করিয়েছে। কথাটা বলে তিনি সেখান থেকে চলে যায়। জিমিন চোখের পানি পড়তে দিল না, অভিমানের শক্ত আস্তরণ পড়লো মনে। একটা তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো, লাগেজ খুলে নিজের জামা কাপড় আর শাড়িগুলো খুব সুন্দর করে আলমারিতে তুলে রাখলো। এরপর লাগেজে অবশিষ্ট থাকা সুগার কাপড়গুলো একটা একটা করে ঢিল মেরে বিছানায় ফেললো। কিছু কাপড় ফ্লোরেও পড়লো। লাগেজ আর ব্যাগটা এক পাশে রেখে আলমারিতে থাকা সুগার সব কাপড় জুতা একটা একটা করে ফ্লোরে ছুঁড়ে ফেলতে লাগলো। আয়নার সামনে দাঁড়িয়ে একটা একটা করে জামা ধরে দেখছে আর বিছানায় ছুঁড়ে ফেলছে। কোনটা পড়ে যাবে এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। ইয়ঞ্জন মেয়ের ঘরে উকি দিলেন। ঘরের অবস্থা দেখে তার চোখ কপালে উঠে গেল। ব্যতি ব্যস্ত হয়ে ঘরে ঢুকে মৃদু চিৎকার করলেন, এ কি, তুই ঘরে নেই, কি অবস্থা করলি? তে আয়নার সামনে দাঁড়িয়ে একটা জামা গায়ে ধরে দেখছিল। মায়েরটাকে চমকে তাকালো। ইয়ঞ্জন চোখ পাকিয়ে তাকিয়ে আছেন। তে একবার বিছানার দিকে তাকালো। আলমারির সব জামা কাপড় সে বিছানায় নামিয়ে এনেছে। এগুলো আবার ঠিক করে রাখতে ঘাম ছুটে যাবে। একটা কিছু গুছিয়ে রাখিস না, এখন পুরো আলমারি নামিয়ে এনেছিস, কে গুছাবে এসব? কোনটা পড়ে যাব বুঝতে পারছি না মা। ইয়ঞ্জন কিছুটা নরম হলেন। বিয়ে ঠিক হওয়ার পর এই প্রথম হবু বরের সাথে দেখা করতে যাচ্ছে তে। একটু তো পরিপাটি হয়ে যাওয়া উচিত, এই কথা চিন্তা করে তিনি মেয়েকে ছাড় দিলেন। বিছানায় থাকা কাপড়ের দলার কাছে গিয়ে কয়েকটা জামা নেড়ে চেড়ে দেখলেন। এক দুটো জামা বের করে মেয়ের দিকে ধরলেন, তারপর জুৎসই না হয় এক পাশে রেখে দিলেন। একটা গোলাপি 3 পিস বের করলেন। গোলাপি জমিনের সোনালি সুতার কাজ তের গায়ে ধরে দেখলেন। সন্তুষ্টি ছড়িয়ে পড়লো চোখে মুখে। তের হাতে জামাটা দিয়ে দিলেন তিনি, এটা পরে যা। তে আয়নায় গিয়ে জামাটা নিজের গায়ে ধরে দেখলো, খুব পছন্দ হলো তার। মনে মনে মায়ের পছন্দের তারিফ করলো। ইয়ঞ্জন ওর না সালোয়ারটা গুছিয়ে রাখলেন যাতে তে হাতের কাছে পায়। তে এসে জড়িয়ে ধরলো তাকে। ইউ আর দি বেস্ট মা, তুমি সবার থেকে সেরা। হয়েছে, এবার রেডি হও তাড়াতাড়ি, ওরা এসে পড়বে। ইয়ঞ্জন চলে গেলেন। তে চেঞ্জ করে আয়নার সামনে বসে পড়লো সাজতে। অনেক সময় নিয়ে সাজলো, পাক্কা 1 ঘন্টা লাগলো তার সব ঠিকঠাক করতে। নিচ থেকে গাড়ির হর্ন শোনা গেল। খানিক পরে ইয়ঞ্জন ডাক দিলেন, নিচে আয়, ওরা চলে এসেছে। ন্যান্সি আর আইরিন সোফায় বসে আছে। ইয়ঞ্জন তাদের সামনে নাস্তা দিয়ে পাশের সোফায় বসলেন। বাড়ির সবার কথা জিজ্ঞেস করলেন। এক ফাঁকে আর চোখে তাকালেন সিঁড়ির দিকে, দেখলেন তে আসছে কিনা। তে এলো আরো 10 মিনিট দেরি করে। এক প্রকার হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে নামলো সে। দৌড়ে গেল ন্যান্সি আর আইরিনের সামনে। চলো চলো। ন্যান্সি আর আইরিন দুজনে হাঁ করে তের দিকে তাকালো। গোলাপি ড্রেসে তেকে একদম বারবি ডলের মতো লাগছে। আইরিন বলে উঠলো, ভাবি মনি, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। আইরিনের মুখে ভাবি ডাক শুনে তের গাল দুটো গরম হয়ে গেল। চোখে মুখে লাজুক ভাব ছড়িয়ে গেল। ইয়ঞ্জন মেয়েকে ভালো করে দেখলেন। ওর না এক পাশে ছেড়ে দিয়েছে, খোলা চুল, কানে দুটো বড় বড় ঝুমকা পড়েছে। এক হাতে গোলাপি ভেলভেটের চুড়ি পড়েছে, অন্য হাতে ঘড়ি, এক হাতে ম্যাচিং ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়ের সাজ দেখে তিনি সন্তুষ্ট হলেন। এতক্ষণ দেরি করার রাগটা চলে গেল মেয়েকে দেখে। ন্যান্সি আর আইরিন দুজনে উঠে এসে লাজুক হাসি দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকা তের পাশে দাঁড়ালো। ইয়ঞ্জনের টনক নড়লো। এখনই বের হয়ে যাও তোমরা, এখন না বের হলে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। তিনজনই বেরিয়ে পড়লো। ইয়ঞ্জন গাড়ি পর্যন্ত ওদের তিনজনকে তুলে দিলেন। তিনজনই গাড়ির পেছনের সিটে উঠে বসলো। তে গাড়িতে উঠে লাজুক লাজুক চোখে সামনের প্যাসেঞ্জার সিটের দিকে তাকালো। প্যাসেঞ্জার সিট খালি দেখে তার মুখের হাসি মিলিয়ে গেল। ড্রাইভার সিটে তাকিয়ে দেখলো ড্রাইভার গাড়ি চালাচ্ছে। জাংকুক আসেনি? তবে কি জাংকুক তাদের সাথে যাবে না? আইরিন আর ন্যান্সি তার মনোভাব বুঝতে পেরে মুখ টিপে হাসলো। তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভাইয়া আজ ফ্যাক্টরি পরিদর্শনে গেছে, ওখানে কাজ শেষ করে সরাসরি পার্কে চলে আসবে। আমি তোমার ভাইয়াকে খুঁজছি না তো। আমি কখন বললাম তুমি ভাইয়াকে খুঁজছো? ন্যান্সির চোখে মুখে দুষ্ট হাসি। তে এক ঠোঁট দিয়ে অন্য ঠোঁট চেপে ধরলো। আর ননদিনীরা যে তার মতো হাবলা না, বরং বেশ বুদ্ধিমতী, তা ঢের বুঝতে পারলো সে। জাংকুক পার্কের গেটের সামনে তার গাড়িতে বসে আছে। সে এখানে এসেছে প্রায় 15 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনো তেদের আসার নাম নেই। আজ পার্কে তেমন মানুষ নেই। তারপরে জাংকুক নিজের সেফটির জন্য একটা মাস্ক কিনেছে। রিপোর্টার কেউ দেখে ফেললে পেপারের ফ্রন্ট পেজে খবর চাপিয়ে দিবে।
একটা মাইক্রো গাড়ি এসে হর্ন বাজিয়ে জাংকুকের গাড়িটার সামনে দাঁড়ালো। গাড়িটাকে দেখে জাংকুক চিনতে পারলো এটা জিয়ন বাড়ির গাড়ি। জাংকুক নিজের গাড়ি থেকে নেমে এলো, হেঁটে গিয়ে গেল তেদের গাড়ির সামনে। ততক্ষণে ওরা তিনজন নেমে পড়েছে। গাড়ি থেকে নেমে জাংকুককে দেখে দাঁড়িয়ে পড়লো। তার কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। তার সামনের লোকটাই তার হবু বর, আর কদিন পরে তার সাথে বিয়ে হবে তের। জাংকুক এক পলক তের দিকে তাকিয়ে ওদেরকে ইশারা দিয়ে আসতে বলে গেটের দিকে এগিয়ে গেল। তে হাঁটতে হাঁটতে পেছন থেকে জাংকুককে লক্ষ্য করলো। সাদা রঙের শার্ট পরেছে ইন করে, কোনো অবধি হাতা গুটানো, সাথে কালো প্যান্ট। দেখতে ভালোই লাগছে, কিন্তু এই লোকের জীবনে কি আর কোনো রং নেই? সবসময় সাদা কালো পরে ঘুরে বেড়ায়, যেন আস্ত একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। জাংকুক সবাইকে নিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকলো, সাথে ছেলে ফেলের আরেকটা দল ঢুকলো। ভেতরে ওদের আরো অনেক লোক আছে। বাড়ির মানুষের জন্য সেফটির এই ব্যবস্থা। জাংকুক পেছন ফিরে ছেলেগুলোকে ইশারা করলো, ওরা ইশারা বুঝে এদিক ওদিক ছড়িয়ে পড়লো। তারপর জাংকুক ন্যান্সি আর আইরিনকে উদ্দেশ্য করে বলল, কোথায় যেতে চাস তোরা? রাইডে উঠবো ভাইয়া। ঠিক আছে চল। তোমার যেতে হবে না, তুমি আর ভাবি তোমাদের মতো ঘোরাঘুরি করো। তোমাদের কি আর বাচ্চাদের রাইড ভালো লাগবে? আমরা বরং ইউনু ভাইয়াকে নিয়ে যাই। জাংকুক একবার তের দিকে তাকালো। তে নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়াচ্ছে, গালের দুপাশ রক্তিম হয়ে আছে। জাংকুকের সাথে একা থাকতে হবে ভেবে বোধহয় লজ্জা পাচ্ছে। জাংকুক খুব মজা পেল তের এমন স্বভাবে। সে দূরে দাঁড়ানো ইউনুকে ইশারা করে ডাকলো, ওদেরকে নিয়ে সবকটা রাইডে ঘুরিয়ে আনো। ইউনু আচ্ছা ভাই বলে ন্যান্সি আর আইরিনকে নিয়ে গেল। এখন শুধু দাঁড়িয়ে আছে তে আর জাংকুক। তে হালকা চোখ তুলে জাংকুকের দিকে তাকালো একটু। জাংকুক দুহাত পকেটে দিয়ে শান্ত চোখে তের দিকে তাকিয়ে আছে, নড়ছেও না। তে বেশ অপ্রস্তুত অনুভব করলো। শেষে থাকতে না পেরে নিজেই বলল, কোথায় যাব আমরা? আপনি কোথায় যেতে চান? খুব সহজ প্রশ্ন, কিন্তু তের কাছে এই অবস্থায় প্রশ্নটা খুব জটিল লাগলো। কোথায় যাওয়ার কথা বলবে সে? এদিক ওদিক তাকিয়ে একদিকে তাকিয়ে বলল, ওই দিকে। জাংকুক এক হাত মেলে সেদিকে যাওয়ার রাস্তা দেখিয়ে দিল। তে আস্তে আস্তে হাঁটতে লাগলো সেদিকে। পাশাপাশি জাংকুকও হাঁটছে। দুজনে পাশাপাশি হাঁটছে, কিন্তু কেউ কথা বলছে না, শুধু হাঁটার শব্দ হচ্ছে। তে বাসা থেকে তীব্র প্রতিজ্ঞা করে এসেছে যে আজ সে কোনো মতেই কোনো অঘটন ঘটাবে না। এর আগে যতবারই দেখা হয়েছে ততবারই অঘটন ঘটিয়েছে সে, কিন্তু আজ সে কিছুতেই কিছু ঘটাবে না। কিন্তু তে নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে পারলো না। পার্কের এক পাশে কয়েকটা দোলনা সহ বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস রয়েছে। সেখানে অনেক বাচ্চা তাদের মা সহ খেলছে। দু একটা দোলনা খালি। দোলনা দেখে তের আসল রূপ বের হয়ে আসলো। অস্থির হয়ে তর্জনী উঁচিয়ে দোলনার দিকে দেখিয়ে বলল, চলুন আমরা দোলনায় চড়বো। জাংকুককে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তে বড় বড় পা ফেলে একটা খালি দোলনার কাছে এগিয়ে গেল। তের এরকম কাজ দেখে জাংকুক কি বলবে ভেবে পেল না। আসলে সে কিছু বলার সুযোগ পায়নি, তার আগেই তে দৌড় দিয়েছে। না পেরে জাংকুকও সেদিকে দৌড় দিল। একটু দোলনায় তো চড়তে চেয়েছে। চড়ুক। তে হাতের হ্যান্ডব্যাগটা ঘাসের উপর রেখে দোলনার দুদিকে শিকল ধরে দোলনায় উঠে শঠান হয়ে দাঁড়িয়ে গেল। তারপর দুলতে লাগলো। এরকম দৃশ্য দেখে হেঁটে আসা জাংকুক দাঁড়িয়ে পড়লো। তার অবাক হওয়ার ক্ষমতা হারিয়ে গেল। এরকম দৃশ্য সে তের ছবিতে দেখেছিল, এখন জলজান্ত চোখের সামনে দেখেছে। তে দুলতে দুলতে গলা উঁচিয়ে ডাকলো, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন, পাশের দোলনাটায় উঠে পড়ুন। জাংকুক কি বলবে ভেবে পেল না। এরকম সিচুয়েশনে সে আগে কখনো পড়েনি। ডান পাশে তাকিয়ে দেখলো বাচ্চাদের সাথে আসা কয়েকজন মাদের দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। তারা বোধহয় 3 পিস পরা এরকম একটা ডিঙ্গি মেয়ে এভাবে কল্পনা করেনি জীবনেও। জাংকুক বড় বড় পা ফেলে তে দোলনার সামনে দাঁড়ালো। তে দুলছে, তাই বেশি কাছে যেতে পারলো না সে। তে নেমে আসুন। ওমা কেন? এটা বলে তে দোলনার গতি বাড়িয়ে দিল। জাংকুকের বুকে শ্বাস আটকে গেল। তার ভয় হলো তে ছিটকে পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেললে তখন কি হবে। মহিলাদের দিকে তাকিয়ে দেখলো ওনারা তাদের দিকে তাকিয়ে কি সব বলছে। জাংকুককে চিনে ফেলেনি তো আবার। জাংকুক আবারও তেকে বলল, প্লিজ নামুন, পড়ে যাবেন। পাশের দোলনায় বসা বাচ্চাগুলো তেকে এতক্ষণ দেখছিল। এখন তারাও তের মতো দোল খাওয়ার জন্য দোলনায় উঠে দাঁড়াতে চাইলো। তাদের মায়েরা বাধা দিতে চাইলে কান্নাকাটি শুরু করে দিল। একটা মহিলা তেকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, এই মেয়ে, তুমি দোলনা থেকে নামো। এত বড় মেয়ে দোলনায় উঠে দাঁড়িয়েছো, তোমাকে দেখে বাচ্চারাও দাঁড়াতে চাচ্ছে। কিন্তু তবুও তে থামে না। তাহলে দাঁড়াতে দিন আন্টি, সাহস হবে। এই তোমরা উঠে দাঁড়াও, অনেক মজা লাগে। মহিলাগুলো আবারও কি বলা বলে শুরু করে দিল। জাংকুক এবার উত্তপ্ত কণ্ঠে বলল, তে আপনি রাইট নাও দোলনা থেকে নেমে আসুন। জাংকুকের কণ্ঠের উত্তাপ টের পেল। জাংকুকের দিকে তাকিয়ে দেখলো তার মুখ শান্ত, কিন্তু চোখের দৃষ্টি কঠিন।
তে টনক নড়লো। হবু বরের সামনে এসে দোলনায় দাঁড়িয়ে দোল খাচ্ছে। হায় আল্লাহ, ওর ব্রেন কি অন্য গ্রহে চলে গেছে। সে দোলনার গতি কমিয়ে দিল, লাফ দিয়ে নেমে আসলো। আচমকা দোলনা থেকে নামার কারণে তাল সামলাতে না পেরে সে এক পা সামনে এগিয়ে জাঙ্কুকের পায়ের কাছে উপর হয়ে পড়ে গেল। জাঙ্কুক নিচে পড়া তের দিকে অবাক চোখে তাকালো। কি হচ্ছে এসব? তে পড়ে গিয়ে উঠতে চাইলো, সামনে পেল জাঙ্কুকের দুটো পা। হুঁশজ্ঞান হারিয়ে সে জাঙ্কুকের হাঁটুর কাছে প্যান্ট খামচে ধরলো উঠার জন্য। জাঙ্কুক আরো কোনো কিছু ঘটে যাওয়ার আগে নিচু হয়ে তের বাহু ধরে টেনে দাঁড় করালো। তে উঠে দাঁড়িয়ে প্রস্তুত চোখে তাকালো। জাঙ্কুক কিছুক্ষণ থম মেরে তাকিয়ে রইল তের দিকে। এরকম অবস্থায় কি বলা উচিত তার জানা নেই। তের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথাও লেগেছে? তে দুপাশে মাথা নাড়িয়ে বুঝালো, লাগেনি কোথাও। জাঙ্কুক তেকে ভালো করে দেখে অধৈর্য কণ্ঠে প্রশ্ন করলো, এত অস্থির কেন আপনি? একটু শান্ত হয়ে থাকতে পারেন না? ভুল করে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি, কিন্তু আমি এমনিতে অনেক শান্তশিষ্ট। জাঙ্কুক তর্জনী দিয়ে কপাল চুলকালো। তে যে কেমন শান্তশিষ্ট সেটা সে হাতে নাতেই প্রমাণ পেয়েছে। আমার সাথে আসুন। কোথায়? জাঙ্কুক উত্তর দিল না। পরবর্তীতে সে তের হাত চেপে ধরে হাঁটতে লাগলো। অপ্রত্যাশিত ছোঁয়া পেয়ে তের ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। জাঙ্কুকের হাতের মুঠোয় নিজের হাত থাকা অবস্থায় জাঙ্কুকের পিছু পিছু হাঁটতে লাগলো সে। কান দিয়ে গরম ধোঁয়া বের হওয়ার অনুভূতি হলো।